আজ তোমাদের শোনাচ্ছি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের ভবনাথের ভুলো মন। ভবনাথ বাবু সবে রিটায়ার করেছেন। মাসখানেক আগে অফিসের সহকর্মীরা ফেয়ারওয়েল দিয়ে বিদায় করেছে। জীবনভর যারা জ্বালিয়ে মেরেছে, বিদায়বেলায় তাদের কত মিষ্টি কথা। আবেগে গদগদ হয়ে দাশরথীবাবু চোখের জল মোছার পোজ দিয়েছিলেন। ক্যামেরার ফ্ল্যাশ আলোর ঝলকানিতে চোখ মোছায় আরও যত্নবান হয়ে কেন যে তিনি এত গলা কাঁপাচ্ছিলেন তা ভবনাথবাবুর বোধগম্য হয়নি। মানপত্র নিয়ে বাড়ি ফিরতেই গিন্নি বলে উঠেছিল, সাইনবোর্ড পেলে বুঝি? সেই সাইনবোর্ড এখন বাইরের ঘরে টাঙানো আছে। ভবনাথবাবু রাইটার্সে ক্লার্কের কাজ করতেন। নিজের অক্ষমতা তার অজানা নয়। বরাত জোরে পেয়েছিলেন এ চাকরি। তখন অবশ্যই চাকরির এমন আকাল ছিল না। দুবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে তিনবারের বার কোনো রকমে উতরেছিলেন। কপাল ভালো তার, ম্যাট্রিক পাশ করেই মিলে গেল চাকরি। ছেলেবেলা থেকেই ভবনাথবাবুর বড় ভুলো মন। যা পড়তেন কিছু মনে থাকতো না, ফলে ভালো রেজাল্ট কখনোই হয়নি। বেশ কয়েকবার প্রমোশনও আটকে গেছে। মাস্টারমশাইরা কত গালমন্দ করেছেন, সেসব ভাবলে এই পৌর বয়সেও তার মনটা খারাপ হয়ে যায়। স্মৃতিশক্তি দুর্বল, ভুলো মন, এর জন্য কম খেসারত তাকে দিতে হয়নি। বিস্তর চিকিৎসা করিয়েছেন। এক কোবরেজ বলেছিল রোজ 1 কাপ করে ব্রাহ্মী শাকের রস খেতে। 1 কাপ কেন, প্রথম তো 1 গ্লাস ব্রাহ্মী শাকের রস খেয়েছেন। না, কাজের কাজ কিছু হয়নি। কদিন পর থেকে অবশ্য প্রায়ই তা খেতে ভুলে যেতেন। বুঝতে পারেন উনি, ওসব শাক পাতায় কাজ হবে না। শুধু তো ব্রাহ্মী শাকের রস নয়, কোবরেজের কাছে গেলেই এ পুড়িয়া সে পুড়িয়া দিয়ে পকেট সাফ করে দেয়। তাই ভবনাথ আর ওমুখ হননি। ভবনাথ বাসে উঠলে ভুল করে 2বার টিকিট হামেশাই কাটেন। খুব জ্যামজট থাকলে নরণচরণ হয়ে ঠায় বাস দাঁড়িয়ে থাকলে কখনো 3-4 বারও টিকিট কাটা হয়ে যায়। রিটায়ার করার পর হাতে প্রচুর সময়। বাসে উঠে ভুল করে 2-3 বার টিকিট কেটে ফতুর হতে আর তিনি রাজি নন। ঘাম ঝরানো স্বাস্থ্যের পক্ষে ভালো, এই ভেবে এখন হনটন দেন। বেলুড় থেকে হাওড়াও হন হনিয়ে হেঁটে যান। বগলে ব্যাগ, পকেটে লিস্টি, তবু বাজারে গিয়ে সব জিনিস কোনো কালে মিলিয়ে গুছিয়ে আনতে পারেননি তিনি। ফলে বাড়ি ফিরে বাকি জিনিস আনতে বেজার মুখ করে আবার বাজারে ছুটতে হয়েছে। এ তো তার নিত্যদিনের ঘটনা। লিস্টি না করে অনেক সময় বিড়বিড়িয়ে আওড়াতে দোকান বাজার গিয়েও দেখেছেন সেই একই বিপত্তি। ভবনাথের এমনই ভুলো মন, এ যাবৎ চশমা হারিয়েছেন বা ছাতা হারিয়েছেন কতগুলো ঠিক তা সংখ্যা তার নিজেরও জানা নেই। বাড়ির বারান্দায় লজ্জারে যে সাইকেলটা এখন পড়ে রয়েছে, একসময় তিনি সেটি চালাতেন। এই সাইকেলটা বেশ কয়েকবার হারিয়েছেন, আবার ফিরেও পেয়েছেন। সাইকেল নিয়ে বাজারে গিয়েও কতদিন হেঁটে বাড়ি ফিরেছেন। হয়তো মুদির দোকানের সামনে সাইকেল দাঁড় করিয়ে মশলাপাতি কিনছিলেন। কিনতে কিছুটা সময় গেল, ব্যাস তার মধ্যে সাইকেলের কথা বেমালুম ভুলে গেলেন। পায়ে হেঁটে বাড়ি ফিরে শেষে অফিস ফেরত যেতেন সাইকেলের সন্ধানে। দোকানের মালিক এক গাল হেসে বলতো, সাইকেলের খোঁজে এসেছেন বুঝি, ওই তো আপনার সাইকেল। ভবনাথবাবু সাইকেলটির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসতেন। প্রতিবারই যে মুদির দোকানেই সাইকেল ফেলে এসেছেন তা নয়, অন্য দোকানেও ফেলে এসেছেন। সুখের কথা, কোনোবারই সাইকেল খোয়া যায়নি, অক্ষত অবস্থায় ফেরত পেয়েছেন। কোথায় আবার ফেলে আসবেন, দিনকাল ভালো নয়, হয়তো আর ফেরতই পাবেন না, এই ভেবে এখন আর সাইকেল নিয়েই বাইরে যান না। পড়ে থেকে সাইকেলে জং ধরেছে, মাকড়সা বাসা বেঁধেছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর ভবনাথবাবুর হাতে এখন অফুরন্ত সময়। ঘুমও সহজে আসে না, রাতের ঘুম গেছে কমে, দুপুরে ভাত ঘুমের তো প্রশ্নই ওঠে না। খবরের কাগজের প্রথম পাতার লিড নিউজ থেকে শুরু করে শেষ পাতার সম্পাদকের নাম ঠিকানা সব পড়ে ফেলেও দুপুর ফুরোতে চায় না। সময় কাটাতে তিনি বারান্দায় পায়চারি করেন, টিভি দেখেন, কখনো FM চালিয়ে ইজি চেয়ারে চুপ করে বসে থাকেন। সন্ধ্যার দিকে পাড়ার লাইব্রেরিতে গিয়ে 4টি দৈনিক কাগজ, রকমারি ম্যাগাজিন নাড়াচাড়া করেন, পড়েন। লাইব্রেরিতে তারই মতো চাকরি ফুরোনো মানুষদের ভিড়। তারা যত পড়ে তার থেকে ঢের বেশি বকর বকর করে। একদিন রাগে দুঃখতা শুনিয়েও দিয়েছিলেন। ব্যাস সেই থেকে এক ঘরে হয়ে গেছেন। কেউ আর তার সঙ্গে কথা বলে না। না বলুক, ভবনাথের কিছু যায় আসে না। তিনি বিকেলের দিকে এখন মাঝে মধ্যেই দক্ষিণেশ্বর বা বেলুড় মঠে বেরিয়ে আসেন। গেল রোববার
বেলুড় মঠে গিয়ে নিজের চটি হারিয়ে ছেঁড়া পেরেক মারা এক চটি পরে বাড়ি ফিরলেন। বেলুড় মঠের মন্দিরে চটি খুলে ঢুকতে হয়। মন্দিরের সিঁড়ির গোড়ায় জমে থাকা চটি জুতোর মাছ থেকে ভুল করে ওই চটি পরেই বাড়ি ফিরেছিলেন। গেল রোববারের আগের রোববার ভবনাথবাবু গিয়েছিলেন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে পয়সা দিয়ে চটি জুতো জমা রাখতে হয়। মন্দিরে ঘুরে ফেরার পথে টোকেন দেখিয়ে চটি নিতে হয়। ভবনাথবাবু মন্দিরে ঢোকার পথে নিয়ম মেনে চটি জমা করলেন। মন্দিরে বেজায় ভিড়, অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে শেষে পুজো দিয়ে ফেরার পথে চটির কথা বেমালুম ভুলে গেলেন। খালি পায়ে বাড়ি ফিরে আবার ছুটতে হলো দক্ষিণেশ্বর। ভবনাথবাবুর বাড়ি থেকে দক্ষিণেশ্বর তেমন দূর নয়, তাই রক্ষে সে যাত্রায় ফেলে আসা চটিজোড়া ফিরে পেয়েছিলেন। এমন সব কাণ্ড তো প্রায়ই ঘটে। অনেক সময় নানান খেসারতও দিতে হয়। টেলিফোনের বিল, ইলেকট্রিক বিল ঠিক সময় না দেওয়ার ফলে প্রায় ভবনাথবাবুকে ফাইন দিতে হয়। 2-4 দিন পরে মনে পড়লে না হয় ফাইনের প্রশ্ন, আর যদি মনেই না পড়ে তবে তো চরম হেনস্থা। একবার তো লাইন কাটতেই এসে গিয়েছিল। ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসেছে লাইন কেটে দেবে শুনে একেবারে ভ্যাবাচাকা খেয়ে তিনি অনেক কষ্টে নিজেকে সামলে বাড়ির বাইরে এসেছিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির মুখে বিলের টাকা জমা দেওয়া হয়নি শুনে ভবনাথবাবু তো হতবাক। বিস্মিত গলায় বললেন, সে কি, একদম ভুলে গিয়েছিলাম। ভুলের মাসুল তো দিতেই হবে, এই বলে বকেয়া টাকা ফাইন সমেত মিটিয়ে দিয়েছিলেন তিনি। ভবনাথবাবুর ভুলের ফিরিস্তি সহজে কি আর ফুরোয়? কটাই বা বলা হলো, আরও কত না রয়েছে। তার গিন্নি নিপাট ভালো মানুষ, এসবের জন্য কখনো মুখ ঝামটা বা বকুনি দেন না। গা সওয়া হয়ে গেছে। গেল বছর মাঘে ছিল ভবনাথবাবুর ভাইজির বিয়ে। এক কাণ্ড ঘটেছিল সেদিন। নিজেই ভাই হরনাথের সঙ্গে ভবনাথবাবুর যোগাযোগ হয় কালে ভদ্রে। আগে মাঝে মধ্যে হরনাথ চিঠি লিখতেন, ভবনাথ সে চিঠির উত্তরও দিতেন। চিঠি লেখার পাট চুকে গেছে কবে, এখন কখনো সখনো কথা হয় ফোনে। যোগাযোগ না থাকলে খুব কাছের মানুষও পরই হয়ে যায়। এক্ষেত্রেও তাই ঘটেছে। যোগাযোগ কমে যাওয়ার বড় কারণ হরনাথ থাকেন দূরে, সেই কল্যাণীতে। ফলে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। কাছের মানুষ দিনে দিনে দূরের মানুষ হয়ে গেছে বলেই ভাইজির বিয়েতে আগে যাওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। ঠিক করেছিলেন বিয়ের দিন দুপুরে বেরিয়ে ফার্স্ট ব্যাচে খেয়ে 9টা-10টার মধ্যে আবার বাড়ি ফিরবেন। যেমন ভেবেছিলেন ঠিক তেমনই করলেন। শীতের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লেন। লন্ড্রি থেকে কাচানো ধুতি পাঞ্জাবি পরলেন, সঙ্গে কাশ্মীরি শাল। গিন্নিও সাজলেন খুব, দামি জামদানি, সঙ্গে মানানসই গয়না। গয়নাগুলো অবশ্য সোনার নয়, সবই শ্যামবাজার থেকে কেনা সিটি গোল্ডের। দুপুরের দিকে ট্রেনে তেমন ভিড় ছিল না। জানলার ধারে আয়েশ করে বসে বিকেলের আগেই কল্যাণী পৌঁছে গেলেন। ট্রেন থেকে নেমে এক রেস্টুরেন্টে ঢুকে চা খাওয়ার আছিলায় মুখ ধুয়ে চুল আঁচড়ে নিলেন। ভবনাথবাবুকে যথারীতি অনুসরণ করলেন তার গিন্নি। ভ্যানিটি ব্যাগ থেকে সেন্টের শিশি বের করে আচ্ছা করে আবার মেখে নিলেন। বাড়ি থেকেও মেখে বেরিয়েছিলেন, সে গন্ধ কোথায় উবে গেছে। সূর্যি ডুবতে তখনও ঢের বাকি। সূর্যি না ডুবলে কি আর ফার্স্ট ব্যাচ বসবে, এই ভেবে রিকশায় না চড়ে পায়ে হেঁটে পিকনিক গার্ডেনের পথ ধরলেন। পিকনিক গার্ডেনের পাশেই হরনাথবাবুর বাড়ি। বাড়ির কাছে পৌঁছে দুজনেই তাজ্জব বনে গেলেন। বিয়ে বাড়ি বলে কথা, লোকজনের আনাগোনা, রান্নার খুশবু, সানাইয়ের সুর, এসব না থাকলে কি আর বিয়ে বাড়ি হয়? কোথাও কিচ্ছু নেই, ভোবা ফাঁকা। বাড়ির সামনে মেরাপ বাঁধা থাকলেও চেয়ার টেবিল কিছুই পাতা হয়নি। বিকেল গড়িয়ে সন্ধে নামতে খুব বেশি দেরি নেই। ফার্স্ট ব্যাচ বসবে কখন, লোকজন সব গেল কোথায়, আত্মীয় কুটুম্ব কেউ কি আসেনি? প্রশ্নের পর প্রশ্ন, দুজনের মনেই রকমারি প্রশ্ন জেগে উঠল। ভবনাথবাবু ভীতু মানুষ, একরাশ আতঙ্ক আশঙ্কা নিয়ে পা টিপে টিপে এগোতে থাকেন। গিন্নির কথায় আরও মুষড়ে পড়েন তিনি। গিন্নি বলেন, কোনো বিপদ আপদ বা দুর্ঘটনা ঘটেনি তো? বাড়িতে পৌঁছে ভবনাথবাবু বেল দিয়েই থামলেন না, ভাইয়ের নাম ধরেও বার কয়েক ডাক দিলেন। বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে এসে বেল দিতে হচ্ছে, নাম ধরে হাক ডাক করতে হচ্ছে, এসব সত্যি ভাবা যায় না। ভবনাথবাবু অজানা দুশ্চিন্তায় মাঘের শীতেও ঘামতে থাকেন। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি। মিনিট দুয়েকের মধ্যেই ভাই হরনাথ দোতলা থেকে দ্রুত পায়ে একতলায় নেমে দরজা খুলে দিয়েছেন। দাদা বৌদিকে দেখে থ বনে যান তিনি। বিস্ময়ের ঘোর কাটিয়ে জিজ্ঞেস করেন, রুনুর বিয়েতে কাল এলে না যে? জামাইকেও তো দেখলে না। ওরা সকালবেলাতেই বেরিয়ে পড়েছে, সেই বহরমপুর যাবে তো তাই।
ভবনাথ বাবুর পকেটে রুনুর জন্য আনা সোনার দুল, পকেটে হাত ঢুকিয়ে আরেকবার সেই দুলের বাক্সটা স্পর্শ করার চেষ্টা করলেন তিনি। মুখে কিছুই বললেন না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। গিন্নি যে বেজায় চটেছেন তা তার মুখ দেখেই বোঝা গেল। বেশ ঝাঁঝালো গলায় বললেন, এত ফুলমন হলে চলে? আর পারি না, জীবন আমার অতিষ্ঠ করে তুললে। কতবার বললাম কার্ডটা দেখাও, দেখাতে পারলে না। কোথায় রেখেছে সেটাই যে মনে নেই। প্রথম থেকেই বলে আসছে বৃহস্পতিবার বিয়ে, বিয়ে তো ছিল বুধবার। ভুললে তো ভুললে, বিয়ের তারিখটাই ভুলে গেলে। ভবনাথ বাবুর গিন্নি সেদিন গড়গড়িয়ে এসব বলে ধপ্পাস করে বসে পড়েছিলেন বারান্দার চেয়ারে। ভবনাথবাবু কি বলবেন, কি করবেন কিছুই ভেবে পান না। মুখে কথা নেই, নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। এই তো কদিন আগেই ভবনাথবাবু যে কাণ্ড করলেন তার কহতব্য নয়। বেপাড়ার কয়েকজন ছোকরা এসেছিল তাদের ফাংশানের চাঁদা নিতে। চৌধুরী পাড়ায় নাকি বিরাট ফাংশান, অনেক আর্টিস্ট আসবে, না টিকিট ফিকিট নেই। টিকিট করলে কি আর ভিড় হবে? তাই চাঁদা তুলে অনুষ্ঠানের খরচ তোলার পরিকল্পনা। এসব তারা নিজেদের মতো করে বলে। প্রতিটি ছেলেরই পোশাক আশাক, হাবভাব, কথা বলার ভঙ্গি কিছুই ভবনাথবাবুর সুবিধের মনে হয়নি। গায়ে চক্কর বক্কর জামা, গলায় হার, হাতে বালা পরা। ছেলেটির কথা বলার ভঙ্গি দেখেই বোঝা যায় সে যা খুশি তাই করতে পারে। ভবনাথবাবুকে শাসানির সুরে বললে, 200 টাকার 1 পয়সাও কম নেব না। ভবনাথবাবু ছেলেটির শাসানিতে একটু ভড়কেই গিয়েছিলেন, তবু আমতা আমতা করে বললেন, একটু কম করা যায় না? ছেলেটি ফ্যাসফ্যাসে গলায় দিল এক ধমক। সেই ধমক হজম করে ঘর থেকে করে 2 100 টাকার নোট নিয়ে এলেন ভবনাথবাবু। হাতে কলম বাগিয়ে বিল নিয়ে যে ছেলেটা দাঁড়িয়েছিল ভবনাথবাবুকে সে নাম জিজ্ঞেস করে। তিনি এমন দিশেহারা কখনো হননি। ওদের কথাবার্তায় ভীষণ রকম ভড়কে গিয়ে নিজের নামও ভুলে গিয়েছিলেন। তড়িঘড়ি ছুটলেন গিন্নির কাছে। গিন্নি রান্নাঘরের ডাল সাঁতলাচ্ছিলেন। ভবনাথবাবু তার নিজের নাম জিজ্ঞেস করছেন দেখে গিন্নির চোখে মুখে বিস্ময়ের ঘোর লাগে। ফ্যাল ফ্যাল করে ভবনাথবাবুর দিকে তাকিয়ে থাকেন। 35 বছর একসঙ্গে রয়েছেন। ভবনাথবাবুর ভুলো মন, ভুলে যাওয়া তার গা সওয়া হয়ে গিয়েছিল। নিজের নাম যে তিনি কখনো ভুলে যেতে পারেন রাধারানী দেবী তার স্বপ্নেও ভাবেননি। এরপরও কটা দিন কেটে গেছে, এমনভাবে আরও কতদিন কেটে যাবে ভবনাথবাবু নিজেও জেনে গেছেন। কত দূর পর্যন্ত ভুলতে পারেন তিনি, জেনেছেন তার গিন্নিও। এই জানাজানির পর পরিবার জীবনে সত্যিই শান্তি এসেছে, আনন্দে আছেন তারা।